গল্পের নাম প্রণয়ের অমলকাব্য। লিখেছেন DRM সোহাগ। আজকে শুনবেন গল্পের ৫৫তম অংশ। ইরফান আর মাইরাকে হসপিটাল নিয়ে এসেছে শুদ্ধ আর তারেক নেওয়াজ। সাথে রুমা নেওয়াজ আছেন। সীমান্তর সাথে কথা বলেছে শুদ্ধ। মাইরার ব্যাপারে জেনে শুদ্ধ স্পিচলেস হয়ে গিয়েছে। মেয়েটা কত বড় অসুখ নিজের মাঝে লালন করছিল তারা কেউ বুঝতেই পারেনি। প্রায় ৩ মাস আগে মাইরা এই হসপিটালেই একবার এসেছিল, অর্থাৎ ইরফানের সাথে বিয়ের পরই মাইরা হসপিটালে এসেছিল। ওইটুকু মেয়ের এত সাহস শুদ্ধ ভেবে পায় না। এত বড় রোগ নিয়ে মেয়েটা কিভাবে দিব্যি হেসে খেলে বেড়ায়। ইরফান মাইরার টেনশনে অতিরিক্ত স্ট্রেস নিতে না পেরে প্যানিক অ্যাটাক থেকে নাক দিয়ে রক্ত এসেছে। ইরফান যখন ক্লাস 6-এ পড়ে তখন একবার নাক দিয়ে রক্ত এসেছিল, তবে তখন এর তীব্রতা অনেক কম ছিল। আজকের ইরফান টোটালি অস্বাভাবিক। সামনে কি হবে এই ভেবেই ছেলেটা কুল পায় না। ফাইজ শুদ্ধর পাশে বসে, নাসিম শুদ্ধর অপর পাশের চেয়ারে বসে বলে, বারবি ডল এখন কেমন আছে? শুদ্ধ ভাবনার জগৎ থেকে বের হয়, চোখ ছোট ছোট করে বলে, মাইরার চিন্তা করার জন্য ওর স্বামী কানাডা থেকে চলে এসেছে। তুই এখনো ওকে বারবি ডল ডাকটা ছাড়তে পারলি না। নাসিম হঠাৎই শুদ্ধকে টেনে দাঁড় করায়। সবাই এখানে আছে। নাসিম ফাইজের উদ্দেশ্যে বলে, ফাইজ ২০ মিনিটে আসছি আমরা, তুই এদিকটা সামলা। শুদ্ধ নাসিমের পিছু যেতে যেতে বলে, আরে কোথায় যাচ্ছিস? ওরা এখানে একা। ইরফান, মাইরাকে রেখে কিভাবে যাব এভাবে? নাসিম শুনল না। শুদ্ধকে টেনেই তার গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে উঠে ফাইজ গাড়ির স্পিড বাড়ায়। শুদ্ধ বিরক্ত চোখে চেয়ে বলে, আরে আমার এখন ফালতু কথা বলতে ভালো লাগতেছে না। কোথায় নিয়ে যাচ্ছিস? নাসিম বেশ কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করে অন্তরার বাড়ির সামনে গাড়ি থামায়। এরপর গাড়ি থেকে বেরিয়ে আসে। শুদ্ধও বেরিয়ে আসে। নাসিম বড় বড় পা ফেলে অন্তরার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভ্রু কুঁচকে নিজেও এগিয়ে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে নাসিম সমানে অন্তরার বাড়ির কলিং বেল বাজায়। শুদ্ধ নাসিমের হাত সরিয়ে বলে, আরে কলিং বেল কি দোষ করল? ছাড় এটাকে। তাদের কথার মাঝেই অন্তরা এসে দরজা খুলে দেয়। সামনে নাসিম আর শুদ্ধকে দেখে হেসে বলে, তোরা ভেতরে আয়। কথাটা বলে পিছন ঘুরতে নেয়, তখন নাসিম কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয় অন্তরার গালে। অন্তরা একটুও বুঝতে না পারায় থাপ্পড় খেয়ে দরজার সাথে জোরে ধাক্কা খায়। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। অন্তরা সোজা হয়ে দাঁড়াতেই একই গালে নাসিম আরেকটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা পড়তে পড়তে বেঁচে যায়। নাসিম চিৎকার করে বলে, এটা একটা কাল নাগিনী। এর মতো বেয়াদব মেয়ে আমি আমার লাইফে দেখিনি। কথাটা বলে আবারও এগিয়ে যেতে নিলে শুদ্ধ নাসিমকে টেনে ধরে বিস্ময় কণ্ঠে বলে, নাসিম দাঁড়া। কি করছিস? নাসিম চিল্লিয়ে বলে, এই তোর ফোন দে। ফোন দে তোর। অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখের কোণে পানি। বাসায় কেউ নেই। তার বাবা গ্রামে নুসরাত ফ্রেন্ডের বাসায় গিয়েছে। নাসিম আবারও চিল্লিয়ে বলে, অন্তরা তোর ফোন দে। অন্তরা কেঁপে ওঠে। নিজেকে সামলে এগিয়ে এসে রেগে বলে, মারলি কেন আমাকে? নাসিম শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আরও হিসেব বাকি আছে। আগে তোর ফোন দে। কথা বলতে বলতেই অন্তরার ফোন পাশেই টেবিলের উপর বেজে ওঠে। নাসিম বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ফোন অন করে। লক নেই ফোনে। অন্তরা এগিয়ে এসে বলে, আমার ফোন দে। নাসিম জ্বলন্ত চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা চুপসে যায়। নাসিম ঘেটে ঘেটে একটা ভয়েস রেকর্ড অন করে, যেটা অন্তরা মাইরাকে শুনিয়েছিল। ভয়েসটি শুনে শুদ্ধ অবাক হয়ে একবার অন্তরার দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। অন্তরা ঢোক গিলে। নাসিম অন্তরার ফোন আছড়ে ফেলে চিৎকার করে বলে, আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন বেয়াদব মেয়েকে কে এলাও করেছিল? শুদ্ধ তুই করেছিলি না। তুইই করেছিলি। সব দোষ তোর। এই অন্তরা বারবি ডলকে গিয়ে এই এডিট করা ভয়েস শুনিয়ে ভুল বুঝিয়েছে। ওকে কিছু বলবি না শুদ্ধ? শুদ্ধ বিস্ময় চোখে অন্তরার পানে তাকায়। নাসিম আবারও চিৎকার করে বলে, আমি বলেছিলাম
বারবি ডলের ক্ষতি করবি না। কিন্তু ও তো স্বার্থপর, ওর কারো ভালো সহ্য হয় না। অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে যেদিন মায়রাকে ভয়েস শুনিয়েছিল, নাসিম সেই ক্যাফেতেই ছিল। তাকে সেদিনও জেরা করেছিল, সন্দেহ করেছিল। আজ এত শিওর হয়ে কিভাবে আসলো বুঝল না অন্তরা। নাসিম রাগান্বিত স্বরে বলে, বারবি ডলের যদি কিছু হয়, একে আমি ছাড়ব না শুদ্ধ, তোর সামনে বলে গেলাম। ইরফানকে বললে তো ইরফান ওকে জবাই করে দিয়ে যাবে। দরকার হলে সেই ব্যবস্থাই করব। কথাটা বলে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। এরপর হঠাৎ মাথা তুলে অন্তরার দিকে তাকিয়ে বলে, মাইরার ব্রেইন টিউমার। খবর পেয়ে ইরফান কানাডা থেকে চলে এসেছে সব ফেলে। তোর এত সুন্দর কাজের জন্য ওর ব্রেনে ভালোই চাপ পড়েছে। মাইরার কিছু হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবি অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। দুচোখ ভেদ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ তাচ্ছিল্য হেসে বলে, পারবি হয়তো ক্ষমা করতে, কারণ তোর তো সেই বোধই নেই। মনুষ্যত্ব হারিয়ে গিয়েছে তোর মাঝ থেকে। নয়তো ওইটুকু বাচ্চা একটা মেয়ে, যে তোর ছোট বোনের চেয়েও ছোট, তার পিছনে লাগলি কিভাবে? যাই হোক, ভালো থাকিস। কখনো আমাদের বন্ধু পরিচয় দিয়ে নিজের সাথে সাথে আমাদেরকেও ছোট করিস না। কথাগুলো বলে শুদ্ধ আর এক সেকেন্ডও দাঁড়াল না এখানে। গটগট পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। অন্তরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুচোখ থেকে ঝোড়ো ঝোড়ো করে পানি পড়তে থাকে। বিড়বিড় করল, মাইরা। নাসিম গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর কাছে ওই ভয়েস রেকর্ডটা আছে না? শুদ্ধ পাশের সিটে বসে চোখ বুজে আছে। নাসিমের কথা শুনে চোখ মেলে বলে, আছে। নাসিম ডান হাতে ঝাপসা চোখ জোড়া মুছে বলে, বারবি ডলকে এই রেকর্ড শুনিয়ে এর ভুল ভাঙিয়ে দিবি, নয়তো ওর ব্রেইনে আরও বেশি চাপ পড়বে। শুদ্ধ বেশ কিছুক্ষণ নাসিমের দিকে তাকিয়ে রইল। মৃদুস্বরে বলে, মাইরাকে অনেক ভালোবাসিস তাই না? নাসিম গাড়ির ব্রেক কষল। সিটে মাথা এলিয়ে চোখ বুজল। শুদ্ধ নাসিমের দিকেই তাকিয়ে। নাসিম চোখ বুজে রেখেই মৃদুস্বরে বলে, আমি শুধু চাই বারবির ডল ভালো থাকুক। বারবির ডলকে ভালো রাখতে সব করতে পারি। শুদ্ধ অবাক হয়ে বলে, মাইরাকে ইরফানের সাথে দেখে তোর কষ্ট হয় না? নাসিম ঢোক গিলে ভারী গলায় বলে, ভীষণ কষ্ট হয়। কিন্তু বারবি ডলকে চাওয়ার অধিকার আমার নেই। বারবি ডল ইরফানকে মন দিয়ে তাকে চাওয়ার অধিকার আমার থেকে কেড়ে নিয়েছে। আর আমি নিজের থেকে বারবি ডলকে কষ্ট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছি। এরপর চোখ খুলে শুদ্ধর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, বারবি ডল ভালো হয়ে যাবে তো শুদ্ধ? শুদ্ধ অবাক হয়ে নাসিমের দিকে তাকিয়ে আছে। মৃদুস্বরে বলে, এভাবেও ভালোবাসা যায়? নাসিম মলিন হেসে বলে, যায়। ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখার মাঝেও এক আলাদা শান্তি আছে, হাজারো আক্ষেপের মাঝে একটুখানি স্বস্তি আছে, বুকের পাশে চিনচিন ব্যথার পাশেই একটি সুখকর প্রশান্তি আছে। শুদ্ধ নীরব দৃষ্টিতে নাসিমের পানে চেয়ে রইল। নাসিম দুহাতে তার ঝাপসা চোখজোড়া মুছে আবারও গাড়ি স্টার্ট দেয়। হসপিটালে পৌঁছে শুদ্ধ ধীরে ধীরে মাইরার কেবিনের দিকে এগিয়ে যায়। তার নিজেকে কেমন যেন অসহায় লাগছে। ইরফানের এই অবস্থা, মাইরার এই রোগ, সব মিলিয়ে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। মাইরার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শুদ্ধ। ভেতরে ইনায়া, ফারাহ আছে। রুমা নেওয়াজ আর তারেক নেওয়াজ বাইরে বসে আছেন। মাইরা বেডের সাথে হেলান দিয়ে বসে আছে। ইনায়া মাইরার দুহাত তার দুহাতের মাঝে নিয়ে কান্নামাখা গলায় বলে, তুমি এমনটা কি করে করতে পারলে মাইরা? আমরা তোমার কেউ নই। মাইরা নীরবে চোখের পানি ফেলে ভাঙা গলায় বলে, সরি আপু। তোমার ভাইয়া কেমন আছে? ইনায়া নাক টেনে বলে, ভালো আছে। ভাইয়া ভালো আছে মাইরা। কিন্তু তুমি এটা কি করেছ বোন? আমার ভীষণ খারাপ লাগছে। আমাদের একটাবার কেন বললে না? মাইরা চোখ বুজে নেয়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করল। মুখ হাসি ফোটাল। এরপর এগিয়ে আসতে আসতে ইনায়ার উদ্দেশ্যে হেসে বলে, মাইরা অসুস্থ, ঠিক আছে। কিন্তু ও তো সুস্থ হবেই। তুই ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো এমন ভ্যা ভ্যা করছিস কেন? ইনায়া বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে।
শুদ্ধর কথায় মাইরা চোখে পানি নিয়েই হেসে ফেলে। শুদ্ধ ফারার দিকে তাকিয়ে মৃদু হাসল। এরপর মাইরার উদ্দেশ্যে বলে, মাইরা, তুমি আমার মেলায় হারিয়ে যাওয়া বোন। দ্রুত সুস্থ হয়ে নাও তো। আমি একা একা এতগুলো মানুষকে জ্বালাতে পারি? তুমিই বলো। তুমি দ্রুত সুস্থ হও, এরপর খুব সুন্দর সুন্দর প্ল্যান বানিয়ে সবাইকে ধরে ধরে জ্বালাবো। শুদ্ধর কথায় মাইরা আবারও হাসল। ফারাহ ও মৃদু হাসল। শুদ্ধ ফারার দিকে তাকায়। হাত বাড়িয়ে ফারাহকে কাছে ডাকলে ফারাহ শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারার হাত ধরে বলে, দেখো তো মাইরা, তোমার ভাইয়ের বউ হিসেবে পছন্দ হয়। মাইরা শুদ্ধ আর ফারার দিকে তাকিয়ে হেসে বলে, আপনাদের একসাথে খুব সুন্দর লাগছে ভাইয়া। শুদ্ধ অসহায় মুখ করে বলে, দেখলে, এত সুন্দর জুটি আমাদের। কিন্তু আমাদের বিয়ে তো আমার বোন ছাড়া হবে না। তোমার সুস্থ হওয়া কতটা জরুরি একবার ভাবো। মাইরা মলিন মুখে তাকিয়ে থাকে শুদ্ধ আর ফারার দিকে। সে তো বাঁচবেই না। তবে সবাই তাকে নিয়ে এত স্বপ্ন কেন দেখছে? শুদ্ধ একটি চেয়ার টেনে মাইরার পাশ বরাবর বসল। এরপর পকেট থেকে ব্লুটুথ বের করে মাইরার দিকে এগিয়ে দিয়ে বলে, মাইরা, এটা কানে দিতে পারবে? মাথা ব্যথা করছে কি এখন? মাইরা মাথা নাড়িয়ে বলে, না ভাইয়া, এখন ঠিক আছি। কিন্তু এটা দিয়ে কি করব? শুদ্ধ মৃদু হেসে বলে, আগে কানে দাও, তারপর নিজেই বুঝতে পারবে। মাইরা কথা না বাড়িয়ে ব্লুটুথ কানে দেয়। শুদ্ধ ভলিউম মিডিয়ামের চেয়েও হালকা করে রেকর্ডটি অন করে দেয়। ইরফান বলল, আই লাইক ইউ। অন্তরা বলল, তুমি সত্যি আমাকে পছন্দ কর ইরফান। কবে বিয়ে করবে আমায়? ইরফান বলল, হোয়াট ননসেন্স। ইউ আর মাই গুড ফ্রেন্ড। আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। মাইরা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। না চাইতেও চোখজোড়া থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ মৃদু হেসে বলে, যেহেতু অন্তরা আমাদের ফ্রেন্ড, তাই কিছুটা দায় আমাদেরও। আমি অন্তরার হয়ে সরি মাইরা। মাইরা কান থেকে ব্লুটুথ খুলে রাখে। তার শিশওয়ালাকে সে ভুল বুঝেছে। মাইরার কান্না পায়। সে তার শিশওয়ালাকে কেন ভুল বুঝল? সে তো বুঝত ইরফান তার কত যত্ন করে, কিন্তু হঠাৎ হঠাৎ ইরফানকে বুঝতে না পেরে সে ভুল বুঝেছে। তার শিশওয়ালা কি অনেক কষ্ট পেয়েছে। ইরফানের মুখটা মাইরার মুখের সামনে ভাসে। বিড়বিড় করে, শিশওয়ালা, আমি সরি গো। শুদ্ধ পকেট থেকে একটি কাগজ বের করে। সে গতকাল ইরফানের বাড়ি গিয়েছিল অফিসের কাজে একটা প্রয়োজনে। ইরফানের ঘরের মেঝেতে এই কাগজটি পেয়েছিল। মাইরা বাড়ি ছিল না। সে কাগজের ভাঁজটি খুলে প্রথম 3টি শব্দ পড়েই বুঝেছিল ইরফান মাইরাকে লিখেছে। সে আর পড়েনি। তবে ইরফানকে জ্বালানোর জন্য নিজের কাছে রেখেছিল। কিন্তু আজ যখন দেখল মাইরা ইরফানকে ভুল বুঝে আছে, তার কেন যেন মনে হলো মাইরা ইরফানের এই লেখাটুকু পড়েনি। হয়তো জানেই না। ভাবনা রেখে কাগজটি এগিয়ে দেয় মাইরার দিকে। মৃদুস্বরে বলে, মাইরা, দেখ তো এইটা কি? মাইরা মাথা তুলে তাকায়। শুদ্ধর হাতের দিকে তাকালে অবাক হয়। পরিচিত ঠেকল কাগজটি। শুদ্ধ হেসে বলে, নাও, ইরফানের ঘরেই পেয়েছি। উপরের লাইনটা পড়েছি শুধু। ভেবেছিলাম অন্য কোনো কাজে লাগাবো, কিন্তু এভাবে কাজে লেগে যাবে ভাবিনি। তুমি হয়তো এটা পড়নি, তাই না মাইরা? মাইরা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও তাড়া দিল। মাইরা শুদ্ধর হাত থেকে কাগজটি নিয়ে মেলে ধরে। প্রথমেই চোখে পড়ে, আমার একান্ত বার্ড ফ্লাওয়ার। আমার বার্ড ফ্লাওয়ার কে জানো? আমার মাইরা পড়ি। এটুকু পড়েই মাইরার পুরো শরীরে কিছু যেন তড়িৎ গতিতে প্রবাহিত হল। এই লেখা যে তার শিশওয়ালার লেখা। সে ইরফানের লেখা চেনে। দেখেছিল বেশ কয়েকবার। তার শিশওয়ালা তাকে ভালোবাসে। তার শিশওয়ালা তাকে ভালোবেসে বার্ড ফ্লাওয়ার ডাকে। এজন্য ওই ফোনের পাসওয়ার্ডও দিয়েছিল এটা। সে তার শিশওয়ালার পড়ি। মাইরার চোখজোড়া পানিতে টইটুম্বুর হয়। কখন যে টুকটুক করে পানির ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ে মেয়েটা বুঝতেই পারে না। ইতি, তোমার একান্ত শিশওয়ালা। চিঠিটুকু পড়ে মাইরা বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে। ইরফান এটা তাকে লিখেছে। তার শিশওয়ালা তার থেকে শাস্তি মাথা পেতে নিতে চেয়েছে। তার অভিমান, অভিযোগ মুছে দিতে চেয়েছে। মাইরার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে তার শিশওয়ালাকে রেখে কি করে যাবে? মাইরা যখন গ্রামে থাকত,
তখন থেকেই মাঝে মাঝেই মাথা ব্যথা করত তার। মাকে বলতে গিয়েও বলেনি। সামান্য পা কেটেছিল, ওষুধ খেয়েছে বলেই কত কথা শুনতে হয়েছে মাকে। খাবারই খেতে পায়নি। সেখানে এসব বলা মানে আরও অশান্তি বাড়ানো। এরপর বিয়ে হয়ে গেল। বিয়ের পর তারেক নেওয়াজ তাকে সবসময় হাত খরচের জন্য একটা মোটা অঙ্কের টাকা দিত। মায়েরা সেই টাকা দিয়েই একবার লুকিয়ে ডক্টরের কাছে এসেছিল, আর জানতেও পেরেছিল তার এই অসুখের কথা। এত কষ্টভরা জীবন নিয়ে সে সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিল। সে ওষুধ কেনেনি আর। ভেবেছিল যে কয়দিন বাঁচবে সেই কয়দিন এভাবে হেসে খেলেই দিন পার করে দিবে। কিন্তু তার শিশুওয়ালাকে ছাড়া সে হেসে খেলে দিন পার করতে পারেনি। যখন একবারের জন্যও ভেবেছিল তার শিশুওয়ালা অন্য কাউকে পছন্দ করে, তখন মায়রার ভীষণ কষ্ট হচ্ছিল। তার মরে যাওয়ার তারা আরও বেড়ে গেল। তাই হসপিটালে এসেছিল তার কন্ডিশন জানতে। আর ওষুধ না খাওয়ায় কন্ডিশন আরও খারাপই হয়েছে। উন্নতি আর হয়নি। কিন্তু সে মরে গেলে তার শিশুওয়ালার কি হবে? তার শিশুওয়ালাও তো তাকে ভীষণ ভালোবাসে। তার বাঁচতে ইচ্ছে করছে যে। আর বাঁচা যাবে না। পানিতে টইটুম্বুর আঁখি নিয়ে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ মৃদু হেসে বলে, আমার ভাই কিন্তু পাগল প্রেমিক মায়রা। এই যে তোমার অসুস্থতার খবর পেয়ে সেই সুদূর কানাডা থেকে চলে এসেছে। এসে এত মেন্টাল স্ট্রেসে জ্ঞান হারিয়েছে। এত সবের পিছনের কারণ তুমি। তোমাকে কিন্তু অবশ্যই সুস্থ হতে হবে মায়রা। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে কান্নামাখা গলায় বলে, উনাকে একটু দেখতে দিবেন ভাইয়া। শুদ্ধ বিচলিত কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কিন্তু তুমি কান্না থামাও। তোমাকে প্রেশার কম দিব বলেই সব বললাম। ইরফান একদমই ঠিক আছে, বুঝলে। মায়রা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার শিশুওয়ালা তাকে ভালোবাসে। আজ তো তার ভীষণ খুশি হওয়ার দিন। কিন্তু সে হতে পারছে না। সে যে মরে যাবে। তার খুব ইচ্ছে করছে বাঁচতে। রুমা নেওয়াজ ভেতরে এসে মায়রাকে কাঁদতে দেখে এগিয়ে এসে মায়রার পাশে বসে। মায়রা ভেজা চোখে তাকায় তার শাশুড়ির দিকে। রুমা নেওয়াজ মায়রার চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলেন, ঠিক হয়ে যাবে মা। কান্না কর না। মায়রা রুমা নেওয়াজকে জড়িয়ে ধরল। রুমা নেওয়াজ ও মায়রাকে আগলে নিল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে যায়। শুদ্ধ ইরফানের মাথার কাছে বসে আছে। অপর পাশে ফাইজ। এক কোনায় তারেক নেওয়াজ। ইরফানের একবার জ্ঞান ফিরেছিল। কিন্তু ডক্টর বলেছে ইরফানকে রেস্ট নিতে হবে। নয়তো আবারও সেম প্রবলেম হতে পারে। ইরফান যা মানুষ, কারো কথা শুনবে না। তাই আপাতত একটা কম ডোজের ঘুমের ইনজেকশন দিয়েছে, এজন্য ইরফান এখনো বেডে শুয়ে আছে। সবাই মূলত মায়রাকে নিয়ে চিন্তিত। ডক্টর বলেছে যত দ্রুত সম্ভব মায়রার অপারেশন করাতে হবে। ইরফান একটু একটু করে চোখ মেলে তাকায়। প্রথমে চারপাশ অন্ধকার লাগলেও ধীরে ধীরে সব পরিষ্কার হয়। মনে পড়ে তার কোলে তার বার্ড ফ্লাওয়ার ছিল। তারপর মনে করতে না পেরে ধরফরিয়ে উঠে বসে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। শুদ্ধ, ফাইজ আর তার বাবাকে দেখে চারপাশে চোখ বুলায়। আর কেউ নেই। তার বার্ড ফ্লাওয়ার কোথায়? তার বার্ড ফ্লাওয়ার সিক। তারেক নেওয়াজের দিকে এগিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, বাবা আমার বার্ড ফ্লাওয়ার কোথায়? তারেক নেওয়াজ ছেলের দিকে অসহায় চোখে তাকায়। ইরফান তার বাবার থেকে উত্তর না পেয়ে শুদ্ধ, ফাইজের দিকে চেয়ে শক্ত গলায় বলে, আমার বার্ড ফ্লাওয়ার কোথায়? শুদ্ধ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মায়রাকে সে কিছুক্ষণ আগে একবার দেখতে গিয়েছিল, মেয়েটি মাথা ব্যথায় কেমন হাঁসফাঁস করছিল। ডক্টর সাময়িক ট্রিটমেন্ট দিয়েছে। ইরফান ওকে এভাবে দেখলে আবারও যদি সেম সিচুয়েশন হয়, তখন ইরফানের চিকিৎসাই করবে নাকি মায়রার চিকিৎসা করবে। শুদ্ধ ইরফানকে ধরে টেনে আনতে চাইলে ইরফান হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে চিৎকার করে বলে, কি করেছিস আমার বার্ড ফ্লাওয়ারকে তোরা? তারেক নেওয়াজ এগিয়ে এসে বলেন, ইরফান বসো। তোমার সাথে আলোচনা করব আমরা। ইরফান দুহাতে মাথার চুল টেনে ধরে বলে, কোথায় রেখেছ আমার বার্ড ফ্লাওয়ারকে তোমরা? কেন বলছো না? ফাইজ ইরফানের কাঁধে হাত রেখে বলে, মায়রার চিকিৎসা করাতে হবে তো। বস একটু কথা বলি। ইরফান আবারও চিৎকার করে বলে, বলেছি না? আগে আমার বার্ড ফ্লাওয়ারকে দেখব, এরপর সব কথা হবে। কোথায় ও বল। বলতে বলতে বেডে একটা লাথি দিল। বেড কয়েক হাত দূরে সরে যায়,
তখনই দুজন নার্স ইরফানের কেবিনে প্রবেশ করে এগিয়ে আসে। একজন বলে ওঠে, স্যার আপনি অসুস্থ। তারেক নেওয়াজ উঁচু গলায় বলে, ইরফান তুমি অসুস্থ, শান্ত হও। ইরফান চিৎকার করে বলে, অসুস্থ মাই ফুট। কি করেছ তোমরা আমার বার্ড ফ্লাওয়ারকে? প্লিজ বলো। ইরফানের লাস্ট কথাটায় কেমন অসহায়ত্ব ফুটে ওঠে। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের পাশে দাঁড়ায়। কিছু বলার আগেই ইরফান কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমি নিজেই খুঁজে নিচ্ছি আমার বার্ড ফ্লাওয়ারকে, তোমাদের বলতে হবে না। শুদ্ধ পিছু পিছু দৌড়ে যায়। ফাইজও পিছু পিছু যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বেডের উপর বসেন। তিনি কথা বলার ভাষা হারিয়েছেন। তার কেন যেন আল্লাহর কাছে অভিযোগ করতে ইচ্ছে করল। একটা মেয়েকে আর কত কষ্ট সহ্য করতে হবে? আল্লাহ আর কত পরীক্ষা নিবে ওইটুকু মেয়ের? একটু পরই ভাবল, না আল্লাহকে কি করে অভিযোগ দিবে? তার দয়াতেই তো এখনো বেঁচে আছে মাইরা। তিনি দয়া করলেই মেয়েটা আবারও সুস্থ হবেন। কিন্তু তারেক নেওয়াজের ভীষণ অসহায় লাগল। মেয়েটাকে ভালো রাখতে পারলেন না তিনি। এই আক্ষেপ কোনোদিন যাবে না তার। ইরফান মাইরার কেবিনের সামনে দাঁড়িয়ে। তার পাশেই শুদ্ধ। ফাইজ একটু দূরে দাঁড়িয়ে আছে। ইরফান বাইরে দাঁড়িয়েই কেবিনের ভেতরে এক ধ্যানে তাকিয়ে আছে। তার মায়ের বুকে মাইরা। মেয়েটা চোখ বুজে আছে। ইরফান রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে তো আছেই। শুদ্ধ ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ভাগ্যিস মাইরা আগের মতো করছে না। ঘুমিয়েছে বোধহয়। নয়তো ইরফান আরও কি পাগলামি করত কে জানে। ইরফান ধীরে ধীরে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। রুমা নেওয়াজ ছেলেকে দেখে অবাক হয়। ফারাহ, ইনাও তাকায়। ইরফানের দৃষ্টি তার মায়ের বুকে থাকা মাইরার পানে। মাইরার মুখ লাল হয়ে আছে। কেমন শুকিয়ে গিয়েছে মুখটা। ইরফান ঢোক গিলে। সে এত উইক কবে ছিল? সে মনে করতে পারে না। রুমা নেওয়াজ মাইরাকে বালিশে শুইয়ে দেয়। এরপর দাঁড়িয়ে ইরফানের দিকে এগিয়ে এসে বলে, ইরফান তুমি ঠিক আছো? মাইরা একটু নড়েচড়ে ওঠে। সে পুরোপুরি ঘুমায়নি। হালকা ঘুম এসেছিল চোখে। যেন ইরফানকে স্বপ্নে দেখছে। ইরফান তার মায়ের কথায় দৃষ্টি ঘুরিয়ে তার মায়ের দিকে তাকায়। রুমা নেওয়াজের তার শক্তপোক্ত ছেলেটার চোখে মুখে এমন অসহায়ত্ব দেখে ভীষণ কষ্ট হল। ইরফানের গালে হাত দিয়ে বলে, মাইরাকে সাহস দিও। তুমি ভেঙে পড়লে ওকে সুস্থ করবে কে বাবা? ইরফান আবারও মাইরার দিকে তাকায়। শুকনো ঢোক গিলে নেয়। এরপর ধীর পায়ে এগিয়ে যায় মাইরার দিকে। সে ডাকতে চাইছে মাইরাকে, কিন্তু ভেতর থেকে কণ্ঠের আওয়াজ বের হয় না। ইরফান ধীরে ধীরে এগিয়ে এসে একদম মাইরার পাশ ঘেঁষে দাঁড়ায়। বহু কষ্টে উচ্চারণ করে, বার্ড ফ্লাওয়ার। ইরফানের কণ্ঠে অসহায়ত্ব। মাইরা দ্রুত চোখ মেলে তাকায়। সে এতক্ষণ ভাবছিল স্বপ্ন দেখছে। হালকা ঘুম, আবার কিছুটা জেগে থাকায় বুঝতে পারছিল না। ইরফানের বার্ড ফ্লাওয়ার ডাকটা যেন তড়িৎ গতিতে মাইরার কানে এসে বাড়ি খায়। ঘাড় ঘুরিয়ে তাকালে ইরফানকে দেখে তার চোখজোড়া ছলছল করে ওঠে। ইরফানের দিকে চেয়ে ধীরে ধীরে উঠে বসে। ইরফানের গায়ে একটি শার্ট জড়ানো, যার হাতা একদম ছেড়ে দেয়া। চুলগুলো কেমন এলোমেলো। চোখ দুটো ভীষণ লাল। মাইরা যে মানুষটাকে ঘুমিয়েও কখনো এত অগোছালো দেখেনি, সেই মানুষটা আজ তার অসুস্থতায় এত অগোছালো। মাইরার বুক ফেটে কান্না আসে। ইরফানের লালিত চোখের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে আওড়ায়, শিশওয়ালা। ইরফান ঝড়ের গতিতে এগিয়ে এসে মাইরাকে দুহাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরার মুখ ইরফানের বুকে ঠেকে। মেয়েটি চোখ বুজে নেয়। দুহাতে ইরফানের পিঠের দিকে শার্ট খামচে ধরে। নিঃশব্দে কাঁদে মেয়েটা। তার শিশওয়ালার সাথে সে বাঁচতে চায়। ইরফান চোখ বুজে আছে। হাতের বাঁধন শক্ত, যেন মাইরাকে ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। মাইরা ফুপিয়ে কাঁদে। রুমা নেওয়াজ ঝাপসা চোখে ছেলেমেয়ে দুটোর দিকে তাকালেন। কে বলবে এদের মধ্যে মোহাব্বত নেই? কেউ বিলিভ করবে এই যে মাইরার এই অবস্থায় তার ছেলেটা এত ভেঙে পড়েছে, তারা কেউ কল্পনা করেছিল? উল্টে দুদিন আগেও একবার হলেও ভেবেছিল ইরফান কি মাইরাকে এখনো মেনে নিতে পারছে না। অথচ সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। ছেলেমেয়েকে একা ছাড়তে রুমা নেওয়াজ কেবিন থেকে বেরিয়ে যান। এরপর ইনাও মায়ের সাথে বেরিয়ে যায়। শুদ্ধ মলিন মুখে তাকিয়ে রইল দুজন মানুষের দিকে। সে চুটকি বাজিয়ে মানুষকে হাসাতে তো পারে,
কিন্তু অসুস্থ মানুষকে সুস্থ কি করে করবে সে উপায় তো তার জানা নেই। নীরবে ফারার হাত ধরে কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। ফারাহ ঝাপসা চোখে একবার শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ ফারাহকে শুধু দেখল, আর কিছু বলল না। ইরফানকে এভাবে দেখতে ভালো লাগছে না তার। বাইরে ফাইজ দাঁড়ানো। ইনায়া এগিয়ে গিয়ে ফাইজের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। ফাইজ ইনায়ার গালে হাত দিয়ে দেখে ইনায়ার চোখে পানি। মৃদুস্বরে বলে, লিটল কুইন, মায়রার এখন মেন্টালি সাপোর্ট দরকার। আর কাঁদবে না কখনো, ওর সামনে মনে থাকবে। ইনায়া ফাইজের বুকে মুখ ঠেকিয়ে ভাঙা গলায় বলে, আমার তো নিজের বোন নেই। ওকেই আমি প্রথম ছোট বোনের মতো পেয়েছি। ও ভীষণ ভালো মেয়ে, জানেন। আল্লাহ কেন ওর সাথে এমন করল। ফাইজ দীর্ঘশ্বাস ফেলে ইনাকে নিয়ে গিয়ে এক জায়গায় বসল। মায়রার দুহাত ইরফানের পিঠে। বুকে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে, শিশওয়ালা। ইরফান মায়রাকে তার বুকে শক্ত কর ধরে রাখল। বেশ অনেক সময় পর ইরফান মায়রাকে ছেড়ে দুহাতের আজলায় মায়রার মুখটা নেয়। মায়রা কান্নামাখা চোখে ইরফানের চোখের দিকে তাকায়। ইরফান দুহাতে মায়রার মুখ মুছে দিয়ে ভারী গলায় বলে, ডোন্ট ক্রাই। কাঁদলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার, স্টুপিড। ইরফানের কণ্ঠে একটুও জোর নেই। মায়রার আরও কান্না পায়। ইরফানের এসব কথায় যে মায়রা এখন ভালোবাসা খুঁজে পেল। সে না থাকলে তার শিশওয়ালার এসব ভালোবাসা তো আর পাবে না। মায়রা তার ডান হাত ইরফানের গালে দিয়ে ঠোঁট উল্টে ডাকে, শিশওয়ালা। ইরফান মায়রার ডান গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, রিম বলো। মায়রা কিছু বলে না। চুপচাপ দেখে ইরফানকে। তার শিশওয়ালা তাকে ভালোবাসে। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, মাথা ব্যথা করছে। মায়রা নাক টেনে বলে, একটু একটু। ইরফান মায়রার মাথায় চুমু খেয়ে বলে, ঠিক হয়ে যাবে। এরপর মায়রার গলায় হাত দিয়ে বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। চিন্তিত কণ্ঠে বলে, এখানে এসি নেই। মায়রা মাথা নেড়ে বলে, আছে। আমার ঠান্ডা লাগে। ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা ভেজা চোখে ইরফানের দিকেই চেয়ে আছে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলে, আপনি আমার শিশওয়ালা। ইরফান বা হাতে মায়রাকে তার বুকে জড়িয়ে নেয়। কপালে চুমু খেয়ে বলে, বার্ডফ্লাওয়ার ছাড়া আর কার শিশওয়ালা হব আমি। মায়রা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে রেখে মাথা উঁচু করে। চোখজোড়া উপর দিকে করে ইরফানের পানে চেয়ে বাচ্চাদের মতো করে বলে, আপনার বার্ডফ্লাওয়ার কে? ইরফান বুঝল মায়রা ইচ্ছে করে এমন করছে তার মুখ থেকে বের করানোর জন্য। ইরফান একটু ঝুঁকে মায়রার ঠোঁটজোড়ায় শুকনো চুমু খেয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, ইউ নো, আমি বার্ডফ্লাওয়ার ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করি না। মায়রার হাসি পায়। লোকটা কেমন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়। মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, খুবই শ্লোক। ইরফান মায়রার কপালে গাল ঠেকিয়ে মৃদুস্বরে বলে, দুপুরে খেয়েছিলে? মায়রা ইরফানের দিকে তাকিয়ে ছোট করে বলে, খাইনি। আমার ক্ষুধা লেগেছে। ইরফান মায়রার মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখে সবসময় একটা বাচ্চামি ভাব থাকে। অথচ কাজগুলো কত বড় বড়। ইরফান ভারী ঢোক গিলে মৃদুস্বরে বলে, কি খাবে? মায়রা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানের চিন্তিত মুখটা দেখে তার মন ভার হয়ে গিয়েছে। ইরফানের বুক থেকে মাথা তুলে কান্নাভেজা কণ্ঠে বলে, আমি কি বাঁচব না শিশওয়ালা? ইরফান সাথে সাথে মায়রার দুগাল তার দুহাতের আজলায় নিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, শিশওয়ালার দেহে প্রাণ থাকতে বার্ডফ্লাওয়ারের নিঃশ্বাস কখনো বন্ধ হবে না। একটু থেমে ওভাবেই চোখ বুজে বলে, যদি একজনের আয়ু কমিয়ে আরেকজনের আয়ু বাড়ানো যেত, তবে শিশওয়ালা তার সব আয়ু বার্ডফ্লাওয়ারের নামে লিখে দিত। মায়রা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। ইরফান মায়রার ঠোঁটজোড়ার সাথে তার ঠোঁটজোড়া লাগিয়ে ফিসফিসিয়ে বলে, হুশ, ডোন্ট ক্রাই বার্ডফ্লাওয়ার। কিচ্ছু হবে না তোমার। মায়রা আরও শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরল। সে বাঁচতে চায় তার শিশওয়ালার বুকে। চলবে ইনশাআল্লাহ। সকলের রেসপন্স আশা করছি। মায়রা ইরফানের জন্য কষ্ট লাগে ক্রন্দনরত মুখ।